আজকে আমার লাইফস্টাইল ভিডিওটা আমি রান্নাবান্না থেকে শুরু করছি। ভিডিও দেখে বুঝতে পারছেন যে মাছের প্রিপারেশন নিচ্ছি। আসলে মাছটা ভাজবো। এটা হচ্ছে মৃগেল মাছ। তো কানাডায় আসার পর এই মাছটা আমাদের প্রথম খাওয়া হবে। আসলে বড় মাছ বলতে আরিফ সাধারণত বুঝে কি ইলিশ আর রুই, এ দুটোই খাওয়া হয়। সে এ দুটোই আনে, এ দুটোই খাওয়া হয়। তো এবার সে নিজে থেকে বললো যে আচ্ছা একটু অন্য মাছ ট্রাই করি, সেজন্য ট্রাই করা। আর আসলে আজকে রান্নাবান্নাটা একটু বেশি করে করব, আগামী 2 দিন থেকে 3 দিন যেন আমি একটু নিশ্চিন্তে থাকি সেই জন্য। তবে এভাবে বেশি দিনের রান্না আমি প্রেফার করি বিফ অথবা চিকেন, কিন্তু আসলে পুরো রোজার মাসটা জুড়ে হয়েছে কি মাছ সেভাবে খাওয়া হয়নি। আর ঈদের পর রেগুলার রান্নাবান্না আজকে ফার্স্ট করছি, একটু ডিফারেন্ট স্পেশাল রান্নাবান্নাই করেছি কয়েকদিন, সেজন্য ভাবলাম আচ্ছা ঠিক আছে মাছটাই খাই। আবার এদিক দিয়ে আমার বাচ্চাটা ওর একটু মুরগি বা বিফ চিকেন এগুলো খেতে কিছুটা কষ্ট হয়, সেজন্য মাছ দেখলেও না এক্সাইটেড হয়ে যায়। ও হচ্ছে মাছটাই খেতে পছন্দ করে, মানে কাটা বেছে দিলে বড় মাছের ইজিলি খেতে পারে আর কি। সো মাছটাই করে নিলাম। তো এখানে মাছগুলো কাটা থাকে, কিন্তু এত মোটা করে কাটা থাকে, এই জন্য আমি আমার মতো সুবিধা মতো একটু ছোট করে পিচ করে নিই। বাচ্চার জন্য একটু বেশি ছোট করি, কারণ ও বড় পিচ খেতে পারে না। আবার বেশি মোটা মাছ কেন জানি মনে হয় মশলা ঢুকতে চায় না, আরিফও খেতে চায় না, সেজন্য ও বলে যে মাছটা একটু ছোট করেই করবা। আমি আমার পছন্দ মতো করে নিই সেভাবে। তো এদিক দিয়ে মাছের সাথে সাথে আমি একটু ঢ্যাঁড়স ভাজিও করব। আজকে ঢ্যাঁড়সটা শুধু ঢ্যাঁড়স দিয়েই করবো আর কি, কোনো রকম আলু দিব না। ঢ্যাঁড়স ভাজিটা দুভাবে করা যায়, আলু দিয়েও করা যায়, আলু ছাড়াও করা যায়। যেহেতু মাছের তরকারিটা আমি আলু আর অন্য সবজি দিয়ে বড় করে করব, সেজন্য ঢ্যাঁড়স ভাজিটা শুধু ঢ্যাঁড়সই করতেছি। তো ভাজিতে সাধারণত আমি একটু বেশি করেই পেঁয়াজ দিতে পছন্দ করি। এদিক থেকে মাছের জন্য মশলা কষানো হয়ে গেছে। মাছ রান্না করলে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করি, নাহলে আরিফ খেতে চায় না। আর একটা কথা আছে না, সঙ্গদোষের লোয়া ভাসে। আরিফের মাছ না খাওয়া দেখতে দেখতে না আমারও কেমন মাছের প্রতি একটু মানে অরুচি বোধ করি। এই জন্য একটু মাছটা ভালো করে রান্না করারই চেষ্টা করি, অনেক বেশি টেস্ট না হলে আরিফ খেতে চায় না। তো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 রকমের সবজি মিক্স আমি ব্যবহার করছি, আর আলু টুকরো করে কেটে দিলাম। এই সবজিগুলো হাফ সিদ্ধ করাই থাকে, সেজন্য রান্নাবান্না করতে খুব একটা সময় লাগে না। এখন মিশিয়ে সবজিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে সবজির মধ্যে আছে ফুলকপি, ব্রকলি, বেবি ক্যারট, আমি তো আলু দিয়ে নিলাম। তারপর আছে 2 রকমের বরবটি, গ্রিন বরবটি যেটা আমাদের দেশে রেগুলার, আর একটা আছে কিন্তু ইয়েলো কালার একটা বরবটি, এটা বিদেশি কোনো একটা বরবটি, কারণ এই বরবটিটা আমি কানাডায় আসার পরই খাওয়া শুরু করি। তবে এটা স্বাদ কিন্তু অনেক ভালো লাগে এই বরবটিটা খেতে। তো যাই হোক, ভালোভাবে সবজিটা আমি মশলার সাথে কষিয়ে নিব। এখন ঢেকে দিলাম, সবজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি। এদিক থেকে আমার ঢ্যাঁড়সগুলোও কিন্তু খানিকটা নরম হয়ে আসছে। আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, বরফ গুলে যে পানি হয়েছে এটাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই ধরনের সবুজ সবজি কিন্তু আপনারা চাইলে মানে হলুদ না দিয়েও রান্না করতে পারেন, হেলদিভাবেই সবুজভাবে রান্না করা যায়। তো আর চাইলে সামান্য একটু হলুদ দিতেও পারেন। আসলে বেশি হলুদ দিয়েও লাভ নেই, কারণ এগুলো সবুজ সবজি, হলুদ হবেও না, সেজন্য আপনি না চাইলে হলুদ নাও দিতে পারেন। তো আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। তো নাড়াচাড়া করতে করতে ভাজিটা আমার প্রায় হয়ে এসছে। তবে আমি আরও কিছুটা এটাকে চুলার উপর রাখবো। আসলে আমি ভাজি পেঁয়াজ বেশি দিয়ে একটু পোড়া পোড়া করে খেতেই পছন্দ করি। অনেকে আছেন আবার একটু সফট করে খেতে পছন্দ করেন। আসলে রান্নাটা যার যার বাসায় যেভাবে খেতে ভালো লাগে সেভাবেই করা উচিত আমি বলে মনে করি। তো আমি আরেকটু চুলা এটা রাখবো। এপাশ থেকে কিন্তু আমার সবজিগুলো ভালোভাবে কষে সিদ্ধ হয়ে এসছে। তো এখন আমি সেই ভেজে রাখা মাছগুলোর উপর ভেতরে দিয়ে দিব। তা আমি সাধারণত বড় মাছ রান্না করলে না এভাবে হচ্ছে সবজি দিয়ে একটু রান্না করি। আসলে শুধু শুধু সবজি তো খাওয়া হয় না, মাছ দিয়ে সবজি রান্না করলে সবজিটাও খাওয়া হয়, আর রান্নার ঝামেলাটাও কিন্তু অনেকটা কমে আসে। একটা বড় তরকারি হয়ে গেলে আর অনেক বেশি কিছু লাগে না আসলে। তো মাছগুলো দিয়ে দিলাম। এখন যেটুকু ঝোল রাখতে চাই একটু পানি দিব। আর এরকম ঝোলের জন্য যে জিনিসটা খুবই দরকার সেটা কি, ধনিয়া পাতা আর টমেটো। আমি কিছুটা স্বাদ মশলাও দিয়ে দিলাম। টমেটো ধনিয়া পাতার ঝোলটাই কিন্তু এরকম বড় একটা তরকারি খুব ভালো একটা স্বাদ দেয়। তো আমার রান্না বান্না প্রায় শেষ, এখন খাবার পালা। তো আরিফুল ইসলাম, বিজি চ্যালেঞ্জিং লাইফ স্টার্টিং। তো তোমার পার্টটা কি কালকে থেকে? তুমি মেনলি বাসার যেটা করবা, তুমি ক্লিনিং, হ্যাঁ ক্লিনিং আর একটু কুটাকাটি এগুলো রেডি করে রাখবা, রান্নাটা আমিই করব, ঠিক আছে? না, রান্না আমিও মাঝে মধ্যে করবো, সমস্যা নেই। না সমস্যা নাই, বাট আমি যদি একদম অসুস্থ বা সেভাবে না পারি, বাট রান্নাটা মেন আমার কাজ। তোমার হচ্ছে ক্লিনিং, কুটা বাছা, এটা ওকে, যেটাই করি না কেন আমরা দুজন শেয়ারিং করে করব। তো এই যে আজকে আমি এই যে বড় মাছের একটা তরকারি করছি, যেহেতু এটা মানে ভেজিটেবলস সহ মাছ আছে, সো এটা আমাদের
3 দিন তো অনায়াসে যাবে, কারণ আমরা একবেলা ভাত খাই, আমরা 2 বেলা ভাত খাই না। সো আরেক বেলার যে প্রিপারেশনটা সেটা আমি পরে মানে যখন করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। একটু ভাজি করে নিয়েছি, ভাজিটা না গেলেও সমস্যা নেই, টুকটাক ভাজি সেটা আরিফ আমি মিলে করে নেওয়া যাবে। ভাজি তো বিগ ডিল না, যেহেতু রেডি টু কাট থাকে। তো আমি অ্যাটলিস্ট মানে আমি আগামী 2 দিন আমার হচ্ছে লাঞ্চের যে বিষয়টা নিয়ে টেনশন নাই। আরিফ খাবার গরম করে ও খেতে পারবে, বাচ্চাকেও খাওয়াতে পারবে। সো এটা হচ্ছে লাঞ্চের জন্য প্রিপারেশন করে রাখলাম 2 দিনের। রান্নাবান্না শেষ করে শাওয়ার নিয়েই বাইরে বের হয়ে গেলাম। বাইরে খুব সুন্দর একটা সানি ওয়েদার, যতই টায়ার্ড লাগুক তারপর আজকে চেয়েছি মেয়েটাকে একটু সময় দেয়া। মা তো অনেক বেশি চিন্তা, অনেক বেশি আবেগ কাজ করছে। দেখেন বাইরে কাজ করব, আবার বাসার জন্য কত কি প্রিপারেশন, কত কিছু ভাবা লাগে। কেমন লাগতেছে অনেকদিন পরে? অনেক ভালো লাগছে না? একটু বাংলাদেশি ফ্লেভার পাচ্ছি। দেখো অনেক টায়ার্ড, বাসা অনেক টাস্ক করেছি, বাট টায়ার্ডনেসটা কেটে গেছে বাইরে আসা। আমার কাছে মনে হলো যদি বাইরে আমার কাছে মনে হলো যদি বাইরে না এসে ভেতরে রেস্ট নিয়ে ওটা ভালো লাগবে। বাইরে সামার ভাই, যদিও আমরা কিন্তু সোয়েটার পরে বের হয়েছি, বাট এটা সেই সোয়েটার না, হালকা পাতলা লেয়ারিং নাই, এটা হচ্ছে একটা সুবিধা। লাইক 11 ডিগ্রি, বাংলাদেশে যদি 17 ডিগ্রি হয় তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। চলো একটা রোদে যেয়ে খেলি আমরা। আমরা যে আসছিলাম না আরিফ, তখনকার ভাইব পাচ্ছি না অনেকটা। আমরা যখন আসছি এটা থেকেও গরম ছিল, বাট সেই সামারের ভাইবটা পাচ্ছি, খুব ভালো লাগছে। চলো আম্মু বল নিয়ে চলো, ওই যে বাবুকে নিয়ে খেলতে যাচ্ছি, খুব ভালো একটা টাইম এটা আমাদের জন্য। চলো হ্যাপি সানি ডে। আরে এত রোদ! You forgot my glasses, mommy? হ্যাঁ, ইয়েস, আই ফরগট। আসো বাবা আসো। এই যে আহিয়া বিকেলে খেলতে বের হয়েছে, সুন্দর একটা সানি ডে। Oh. Oh, I will help you. No. It's getting crazy, this ball. No, পড়ে যাবা। তুমি ওখানে খেলছো কেন? এটা তো ভেঙে গেছে। এটা ঘাসে খেলো মা। তুমি ভাঙলা কিভাবে এটা? শেষ খেলা। জানি না তো, এটা ও এলি বকে স্লাইডে, তারপরে বুম বুম। স্লাইড করাবা কেন এগুলোকে? বুম বুম। Yes, I'm just right here. না আমি মানে লিসেন টু মি, লুক এট মি। তুমি ইয়াক্কি বলে আবার সেই জায়গায় তুমি কেন খেললা সেটা বলো, আমি সেটা শুনতে চাই। এখন ইয়াক্কি লাগতেছে না? So, yeah. Very bad job, Ahia. Bye bye. মেয়ের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম, দোল খাচ্ছিলাম। আর এদিক থেকে আমাকে দেখতেই পাচ্ছেন আমি অনেক আপসেট, আমার খুব খারাপ লাগছিল। প্রথমবারের মতো অনেক লং টাইমের জন্য কালকে থেকে আমি মেয়েকে পাবো না, মেয়েও আমাকে পাবে না। আমরা একটা বাসায় ইনভাইট আছে, সেখানে যাব একটা ভাইয়াদের বাসায়। Yay! তুমি ইনভাইট এত পছন্দ করো কেন আইয়াত? I don't know. ফার্স্ট টাইম যে এক্সপ্রেশনটা দিয়েছিল সেটা তো এখন আর দিল না, ওটা তো হয়েই গেছে। English soil. সয়েল না, এটা স্যান্ড। ওকে, তুমি যেটা আইডিয়া করছো সেটা ইমপ্লিমেন্ট করি। প্লেগ্রাউন্ড থেকে ফেরার পথে পাশেই বিল্ডিংয়ে আমাদের পরিচিত এক আপু উঠেছে এ মাসেই, গত 2-3 দিন আগে। তো ভাবলাম আগামীকাল থেকে তো আমি অনেক ব্যস্ত হয়ে যাব, আরিফেরও ফুল টাইম জব, সো আর আপুর বাসায় যাওয়া হবে না। সেজন্য আপুকে বললাম যে আপু প্লেগ্রাউন্ড থেকে যাওয়ার পথে আমি তোমার সাথে একটু দেখা করে যাব। তো সেজন্য আপুর বাসায় যাচ্ছি আর কি। আর আপুরাও বাংলাদেশি, আপুরা আমাদের 1 বছর আগে কানাডায় এসছেন। তো আসলে মানে একটু চেনা জানা দেশি মানুষ থাকলে ভালোই লাগে, তাই না বলেন? সবাই ভিনদেশি, ভাষাগত কোনো মিল নেই, কালচারের কোনো মিল নেই, মাঝে মধ্যে বিষয়গুলো খারাপ লাগে। আর এই যে বাচ্চাটা একা থাকে, তো মানে ও কারো বাসে ইনভাইট বা বাঙালি কোনো বেবি বাংলা কথা বলবো, ওর সাথে খেলবে, এটাও অনেক এনজয় করে। ওনা বাংলাদেশেও ইংলিশেই কথা বলতো, কিন্তু কেন জানি দেশপ্রেম আবার ভাষার যে বিষয়টা, বাংলা ভাষা, এটা এখন তার খুব বেশি ফেভারিট হয়ে গেছে। ওই যে আমরা যেমন দেশের বাইরে আসলে দেশকে মিস করি, বাচ্চারও ঠিক তাই না? একই রকম। তো আপুর বাসার কাছাকাছি চলে এসেছি আমরা একদম। এই যে দেখেন বরফগুলো গলে কি একটা অবস্থা, পানি হয়ে যায়। তো ধরে থাকতো নাকি? দেখো
খুলে দিচ্ছি। হ্যাঁ, আপুর বাসা থেকে ফিরেই এই যে আমি আবার রান্না বান্নার কাজে মানে রাতের ডিনার প্রিপারেশনে লেগে পড়েছি। এটাও একটু বেশি করেই করব, যেন এটাও 2-3 দিন চলে যায় আমাদের। তো ক্যাপসিকামগুলো আমি কিনে রেখেছিলাম ঈদের মধ্যেই। এই 3টা ক্যাপসিকাম নিয়েছে 700 টাকা। ক্যাপসিকাম তো আসলে অনেক এক্সপেন্সিভ, কিন্তু এটা যদি এখন আমি সংরক্ষণ না করি ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি আজকে যেটুকু ব্যবহার করার করব, আর বাকিটা আমি টুকরো টুকরো করে ডিপে রেখে দিব। আসলে যদি এটাকে টুকরো করে রাখি তাহলে আমি প্রয়োজন মতো এটা যে কোনো কাট করে কিন্তু ইউজ করতে পারবো। কিন্তু একবারে অনেক সময় যদি আমি কুচিয়ে রাখি তাহলে হবে কি, যে যখন আমার সিজলিং বা অন্যান্য ক্ষেত্রে বা কাবাব করতে, শাসলিক করতে ক্যাপসিকামটা টুকরো লাগবে, তখন আর কিন্তু আমি সেটা ইউজ করতে পারবো না। তাই আমি এভাবে টমেটোটাও বড় টুকরো করেই রাখি, যখন আমার ছোট টুকরোর প্রয়োজন সেখান থেকে আমি ছোট করে নেই। তো ক্যাপসিকাম কিন্তু আসলে শুধু যে দেখতে অ্যাপিয়ালিং তা না, দেখতে তো মাশাআল্লাহ এটা খুবই ভালো লাগে। তাছাড়া যে কোনো ডিশে আপনি যখন ক্যাপসিকামটা দেন না, মানে এটার স্বাদটা অন্য লেভেলে চলে যায়। তো আমার বাসার সবাই আমরা ক্যাপসিকাম খুব ভীষণ পছন্দ করি। তো আজকে আমার কাছে গ্রিন ক্যাপসিকাম অ্যাভেলেবল নেই, সো এই 3টা ক্যাপসিকামই আমি আজকে ইউজ করব, 3 কালারের আর কি। তো সবগুলো এভাবে কেটে কেটে আমি তারপর একটা পলিতে করে মানে জিপার ব্যাগে করে ডিপে এটা রেখে দিব। আর কিছু টুকরো রেখে দিয়েছি আজকে ব্যবহার করার জন্য। আজকে পাস্তা রান্না করছি, সেটাই ব্যবহার করব। তো এটাকে আমি কুচিয়ে নিব, যেহেতু পাস্তাতে ব্যবহার করব। তো সবগুলোকে আমি ছোট টুকরো করে নিচ্ছি। সব ক্যাপসিকামগুলোকেই একে একে আমি ছোট টুকরো করে নিলাম। আর এদিকে ক্যাপসিকাম কাটাকুটা করতে করতে কিন্তু আমি বিফটা চড়িয়ে দিয়েছি। আর বিফটা সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। দেখেন খুব সুন্দর একটা মশলার ঘ্রাণ এসছে, তেলটা উপর উঠে গেছে। এটা হচ্ছে গ্রাউন্ড বিফ, মানে হচ্ছে বিফের কিমা। সো এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন সবজি। এই সবজিগুলোর মধ্যে অ্যাজ ইউজুয়াল যা থাকে, সেটা গাজর কিউব করে কাটা আছে, মটরশুঁটি আছে, তারপর আছে বরবটি, আর আছে বেবিকর্ন। তো একটু নাড়াচাড়া করে এই সবজিটাও মাংসের সাথে কষিয়ে নিয়ে রান্না করে নিব। এটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, কারণ এটাও কিন্তু অর্ধেক সিদ্ধ করাই থাকে। তো ভালোভাবে একটু সবজিটা মাংসের মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর সেই কুচি করে রাখা ক্যাপসিকামটা আমি এই মাংসের আর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ক্যাপসিকামটাও নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর ক্যাপসিকাম সিদ্ধ হতে তো খুব বেশি একটা সময় লাগে না। সো নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে ম্যাকারনির ক্ষেত্রে বা পাস্তার ক্ষেত্রে এই গ্রেভিটা যতটা বেশি রিচ হবে, পাস্তাটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। এরপর আমি একে একে 3টা ডিম দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি সয়া সস আর কালো গোলমরিচের গুঁড়ো। এখন ডিমটা স্ক্র্যাম্বল করে সবজি ডিম ভালোভাবে আর কিছুক্ষণ ভেজে নিব। আসলে এইখানে পাস্তা বা ম্যাকারনিতে আমাদের দেশে যেরকম একটা মশলা দেয়া থাকে না, এদেশে কোনো রকমের মশলাই থাকে না। সেজন্য যা টেস্ট করার আপনাকে নিজেই করে নিতে হবে। এদেশের নুডলসগুলোতেও কোনো রকমের কোনো মানে স্বাদ মশলা বলেন বা টেস্টিং যে আইটেমটা, সেটা থাকে না। এটা একটা সমস্যা, যেহেতু আমরা বাঙালি, আমরা ওই নুডলস বা ওই ম্যাকারনির মশলাটাই কিন্তু বেশি পছন্দ করি, তাই না? সো এখানে আসলে সেরকমভাবে থাকে না। এখন আস্তে আস্তে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে উপর নিচ করে মিক্স করে নিব। পাস্তাটা কিন্তু খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। তারপর লবণটা টেস্ট করে নিব, প্রয়োজন হলে লবণ দিয়ে নিব। এরপরে ঝাল করার জন্য 2টো কাঁচামরিচ আমি ফেলে দিলাম। তারপরে দিয়ে দিব উপর দিয়ে, যে বলেছিলাম কোনো রকম মশলা থাকে না, সেই জন্য আমি স্বাদ মশলা ইউজ করছি, পুরো 1 প্যাকেট স্বাদ মশলা। আর দিয়ে দিলাম হচ্ছে ক্রিম চিজ। এই রান্নাটা আমি বেশি করেই করলাম, একবারে 2-3 দিনের জন্য ডিনারও। উপর থেকে আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে নিব। রান্নাটা আমার এখানেই শেষ, অনেক ভীষণ টায়ার্ড। আজকের ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি।